আজ সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত। জজবাত 24 বাংলার পক্ষ থেকে আজ তাকে সম্মান জানানো হলো। শোনা যাক উনি কি বলছেন। অভিনন্দন স্যার। নমস্কার। বলছি পদ্মশ্রী পেয়ে আপনার অনুভূতি এবং প্রতিক্রিয়া। দেখুন, এটা একটা এত বড় অ্যাওয়ার্ড পেলে আনন্দিত হবে, এটা বলাই বাহুল্য। তবে যেই সময় খবরটা এসছে তখন আমি অত কিছু করতে পারিনি, আমি তখন স্টেজে উঠছি, দুটো সিঁড়ি চেপে গেছি, আমাকে একজন বললো। তো কিন্তু ওখানে প্রোগ্রামে অ্যানাউন্স হলো, লোকেরা সব করে উঠলো। তো অ্যাওয়ার্ড মানে আমার কাছে একটা উৎসাহ। এই অ্যাওয়ার্ডটার মানে হচ্ছে আমি যে কাজটা করছি সেই কাজটা সামনের লোকের কাছে পৌঁছলো এবং সে বা তারা আমার কাজটাকে স্বীকার করলো যে হ্যাঁ ভাই, তুমি ভালো কাজ করেছো, সেই জন্যই না পুরস্কার মানেই তাই। তো এইটা একটা সত্যি আমার কাছে একটা খুব একটা অ্যাচিভমেন্ট বলে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি যে পথে চলছি পথটা ঠিক, তবে এখনো অনেক বাকি। আর এই অ্যাওয়ার্ড মানে হচ্ছে আমার কাঁধে দায়িত্ব আরো বেড়ে গেল। এখন যদি আমি ভুলভাল উল্টোপাল্টা বাজাই, আমি বলবি দেখেছো পদ্মশ্রী আর্টিস্ট কি বাজাচ্ছে। তো এই দুটো আনন্দের সঙ্গে দুটো ভার আমার কাছে চেপে গেছে, আরো এগিয়ে চলতে হবে মিউজিক এবং সন্তুর ওপরে। যেটা আমি করছি, যে এক্সপেরিমেন্টটা আমি চালাচ্ছি, শততন্ত্রী বীণাটাকে আমি ফেরত আনছি। এটা তো শততন্ত্রী বীণা, আমি যে ইনস্ট্রুমেন্টটা বানাই, এবং এর চর্চা আমাদের বেদ পুরাণেও পাওয়া যায়, ঐতিহাসিক ইনস্ট্রুমেন্ট একটা। এটা সন্তুর নাম কেন হবে, আমাদের দেশের যেটা নাম, এইটা আমাকে এই কাজটা করতে হবে। এবং এর অলরেডি সারা বিশ্বে এখন বহু লোক জেনে গেছে যে এটা শততন্ত্রী বীণা। সন্তুর নামটা তো ইরান থেকে এসছে। তো এই শততন্ত্রী বীণা ফিরিয়ে আনার কাজটাকে আমাকে আরো স্ট্রং ভাবে করতে হবে, এবং তার জন্য আমার মনের জোরটা বেড়ে গেল এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর। আপনার তো একটা দীর্ঘ যাত্রা পথ, একদম শুরুর দিকে কেমন ছিল সেটা নিয়ে যদি একটু বলেন। শুরুতে আমি একদমই ক্লাসিক্যাল মিউজিকে ইন্টারেস্টেড ছিলাম না। আমার যখন বাড়িতে তবলা টিচার আসতেন, আমার বাড়ির টেবিল ক্লথ খুব লম্বা ছিল নিচে, আমি টেবিলের তলায় লুকিয়ে পড়তাম, এবং ওরা গোটা বাড়ি তো বটেই, প্লাস পাড়াপড়শিতেও খুঁজে পেত না, আমাকে কোথাও খুঁজে পেত না। তখন তবলা টিচার যখন চলে গেল, চা ফা খেয়ে চলে গেল, তিনিও খুশি হলেন, আজ আর বাজাতে হলো না। তখন আমি টেবিলের তলা থেকে বেরোতাম। এইভাবে আমি এই সাবজেক্টটাকে আমি অ্যাভয়েড করতাম। কিন্তু বাবা রবি ভট্টাচার্য, আমার বাবা, উনি সেতার প্লেয়ার ছিলেন, তো উনি আমাকে খালি চেষ্টা করতেন যে ক্লাসিক্যাল মিউজিক শিখবো। তো তারপরে তখন বাবার বন্ধু পণ্ডিত দুলাল রয়, যে আমার প্রথম গুরু, উনি আসতেন, বাবার সঙ্গে প্র্যাকটিস করতেন, আমার খুব ভালো লাগতো। ওই কাঠি দিয়ে বাজাচ্ছে এই যন্ত্রটা দেখে আমি বললাম দেখি একটু বাজে। এইবার আমার একটুখানি ঝোঁক হলো। তো বাবা তখন কি করলেন, বাবার কাছে সন্তুষ্ট ছিল, আমাদের বাড়িতে সব রকমের ইনস্ট্রুমেন্ট ছিল, আমি সবই ছোটবেলায় একটু একটু করে বাজিয়েছি। গিটার, পিয়ানো, হারমোনিয়াম, তবলা, সেতার, সরোদ সব বাজাতাম। কিন্তু সন্তুরটা বাবা আমাকে 10 মিনিটে একটা রাগ শিবরঞ্জনী তোলালেন, তুলিয়ে আমাকে একটা প্রোগ্রামে বসিয়েছিলেন। প্রায় 2-2.5 হাজার লোক ছিল, দক্ষিণ হাওড়া সঙ্গীত সম্মেলন, বিখ্যাত ছিল সেই সময়। তো 10 মিনিট বাজাবার পর প্রচুর লোক, অনেক লোক, তো প্রচুর লোক স্টেজে উঠে এসে, আরে এত ছোট বাচ্চা এত ভালো বাজাচ্ছে, ফুলে তুলে নিল, পয়সা চকলেট দিল। তো আমি তখন বুঝলাম যে এই কাজটা ভালো কাজ, এইটা করলে আমাকে পয়সা পাবো, টাকা পাবো, লোকেদের আদর পাবো। তখন আমি বাড়িতে গিয়ে বাবাকে বললাম আমি এই ইনস্ট্রুমেন্টে শিখবো। তাহলে পরে তখন থেকে ইন্টারেস্টটা শুরু হলো। তখন থেকে ইন্টারেস্ট শুরু হলো, এবং আমার বাজনা শেখা শুরু হয়েছে মানে প্রপারলি। সবাই কি করে শিখে তারপর স্টেজে যায়, আমি আগে প্রোগ্রাম বাজিয়ে তারপর শেখা শুরু করেছি, উল্টোটা। এবং আপনার জীবনের প্রথম গুরু পণ্ডিত দুলাল রায়, তার আগে বাবা রবি ভট্টাচার্য। তাহলে এই গুরুমুখী যে শিক্ষার সময়টা এবং সাধনার যে সময়টা, সেই দিনগুলো সম্বন্ধে যদি একটু বলেন।
দেখুন একদম ছোটবেলায় ওই যে আপনাকে বললাম এক্ষুনি যে শেখার দিকে আমার এত নজর ছিল না, কিন্তু যখন আমি কলেজে পড়ি তখন আমার এখনো পরিষ্কার মনে আছে, আমি এই কুটঘাটে ওই পেরিয়ে অনেক ভেতরে দুলাল কাকার বাড়িতে আসতাম গোয়েঙ্কা কলেজে কাটমেরে, আচ্ছা আচ্ছা। না গিয়ে গোয়েঙ্কাতে ওইখানে কলেজে গেলাম, একটা কিছু কোনো পিরিয়ড করলাম, বাবা মা জেনে গেল কলেজ গেছে, তখন তো এত মোবাইল ফোন তো ওই ফোন টোন এত ধরার কোনো উপায় ছিল না, ওইখান থেকে চলে গেলাম, যার ফলে প্রথম পার্ট 1 আমি ডিসকলেজিয়েট হয়েছিলাম গোয়েঙ্কাতে, আর সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড যেটাকে ফাইনাল পার্ট 2-তে আমি নন কলেজিয়েট হয়েছিলাম। তো আমার অনার্স ছিল অ্যাকাউন্টেন্সিতে, তো কিছুতেই আমাকে অ্যালাউ করলেন না। তারপর বাবা গার্জেন কল করলেন, বাবা তারপর ওনাকে বললেন, কিন্তু তখন আমাকে একটু কলেজের লোকেরা জেনে গেছে, কারণ আমি ইন্টার কলেজ মিউজিক কম্পিটিশান হতো না, সেইগুলোতে বাজিয়েছিলাম। তো বাবা বললেন যে ওই কাজের জন্য কামাই হয়েছে, কিন্তু আমি পরীক্ষাটা যা হোক করে আমি পরীক্ষা দিয়েছিলাম। সাধনার সময়টা যখন মনে পড়ে আপনার, যে সেই টাইমটা কেমন? ওইটা আমি দিনের বেলাতে একটু পড়াশোনা হ্যান্টার এইসব করতাম, রাত্রিরে আমি রেয়াজটা করতাম, এবং আমি প্রত্যেক দিন রাত্রিরে ধরুন 4টে পর্যন্ত রেয়াজ করতাম। এই ধরুন 10টা 11টা 12টা 1 2 3 7-8 ঘন্টা রাত্রিটাকে আমি রেয়াজ করতাম, কারণ কলেজ তো একটু দেরি করে, তখনকার দিনে ছিল না একটা খাতা নিয়ে কলেজে যাবো, বাসে ছিল, বাস ফাঁকা, ফুটবলে দাঁড়িয়ে একটা খাতা নিয়ে মস্তাই, তো দেরি করে ঘুম থেকে উঠতাম, দিনের বেলাটা পড়তাম, কলেজ থেকে এসে রাত্রিরে রেয়াজ করতাম। মানে আমার বক্তব্য হচ্ছে সবই হয় যদি সাজিয়ে নেওয়া যায়, রুটিনটা সাজিয়ে নেওয়া যায়। তো রাত্রিরে এরকম গেছে, যদি কোনোদিন না রেওয়াজ করি তাহলে পাশে বাড়ি বলেছে যে কি গো কালকে কিরে তোর শরীর খারাপ, কালকে তো বাজাসনি, তো মানে বলছি তোর বাজনাতে মানে ওই যে একটু একটু শোনা যায় পাশের বাড়ি, আমি দোতলায় বসে রেয়াজ করতাম, পাশে নিচে ওইটাতে বলছি আমার ভালো ঘুম হয়। এতটাই সুদিন আমাদের এই ভারতীয় মার্গ সঙ্গীত। তো সন্তুরের যে রাগ পরিবেশন হয়, তো এখানে চ্যালেঞ্জের জায়গা কতটা এবং নতুনত্বের জায়গা কতটা? সন্তুর একটা এমন ইনস্ট্রুমেন্ট, এটাতে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আছে, কারণ একটা রাগ সঙ্গীতকে একটা রাগ সঙ্গীতকে ফুটিয়ে তুলতে গেলে মীর, আঁচ, গমক এগুলো চাই, সেটাই সন্তুরে হয় না, অসম্ভব ছিল বলছি, কারণ আমি অনেক অংশে এখানে 1 অক্টেভের বেশি মীর করতে পারছি, লোয়ার অক্টেভে সা থেকে সা, আরো নিচে অনেকগুলো নোট। মীর মানে কি? মীর মানে গ্লাইডিং অফ নোটস। আমি সাধারণ লোকের জন্য বলছি, আপনারা হয়তো সবাই জানেন। মীর কথাটার অর্থ হচ্ছে যে একটা নোট থেকে আরেকটা নোটে গ্লাইড করে যাওয়া, ওই এক সা রের মাঝখানে কি আছে, অনেক শ্রুতি আছে, এই মাইক্রো নোটস গুলো টাচ করে যাওয়াকে মীর বলে, টেকনিক্যাল কথা আমি বলছি। তো আমি এটা 1 অক্টেভ পর্যন্ত মীর সা থেকে উপরের সা পর্যন্ত আমি প্রত্যেকটা শ্রুতি মাইক্রো নোটসকে আমি টাচ করে আমি যেতে পারি। এই মীরটা আমাকে করতে হয়, যে কারণে আমি 1982 থেকে পণ্ডিত রবিশঙ্কর জিকে শিখছি, আপনারা জানেন। তো ওনার সেই খরচের উনি গান মানে আলাপ বাজাতেন, লোকে বলে না খুব গম্ভীর আওয়াজ হচ্ছে, মীর হচ্ছে, গমক হচ্ছে, ওইটা উনি আমাকে বললেন যে কোনো মতে তুই এখানে চেষ্টা কর, এটা এই জিনিস না হলে ভারতীয় মার্গ সঙ্গীতকে তুই রাগের যে ক্যারেক্টার সেটা ফুটিয়ে তোলা যাবে না। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এটা তারপরে এগুলো সব ওনার ডিমান্ড আমার উপরে, তবে আমি এগুলো আবিষ্কার করেছি। তারপরে হলো যে 100 তারকে টিউন করা খুব ডিফিকাল্ট, মানে আমার জন্য অত ডিফিকাল্ট নয়, কারণ আমার সিঙ্গেল ওয়াইফকে টিউন করা আরো বেশি ডিফিকাল্ট। তো এই 100 তারকে আমাকে টিউন করতে হচ্ছে। ওই জন্যে গুরুজি বললেন যে এটা এমন একটা কিছু করতে হবে যাতে সহজে টিউন হয়। তো আমি প্রত্যেকটা তারে ম্যানকা লাগিয়েছি। ম্যানকা হচ্ছে এমন জিনিস, এটা হচ্ছে ফাইন টিউনার, এটাতে হাফ নোটের চেয়েও বেশি আপনি ওই সন্তুরের চাবিতে হাত না দিয়ে আপনি টিউন করতে পারছেন। মানে যখন আপনি সন্তুর বাজাচ্ছেন স্টেজে, তখন যদি কোনো তার বেসুরো হয়ে যায়, তখন আগে কাঠিটা রাখতে হবে, তারপর টিউনারটা নিতে হবে, চাবিটা, তারপর প্যাচ দিতে হবে, আবার চাবিটা রাখতে হবে, কাঠিটা নিতে হবে, আবার বাজাতে হবে। তো এতে কি হচ্ছিল, অডিয়েন্সের সঙ্গে আমার যে কানেকশনটা তৈরি করা তো খুব মুশকিল হলো, তৈরি হলে সেটা তখন কেটে যাচ্ছে। তো
তো এখন কি হচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না, বাজাতে বাজাতে একটু বাঁ হাত দিয়ে ওটা একটু সরিয়ে দিচ্ছি, টিউন হয়ে যাচ্ছে। এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে, এই শান্তরটাকে তাড়াতাড়ি কিভাবে টিউন করা যায় বা টিউনটা কায়েম থাকে কিভাবে, তো এইটাও আমি করতে পেরেছি। এবং নতুনত্বের জায়গা যদি বলি সন্তুরে, সেটা কোন ভাবে সেটা আলাদা? সেটা আমার, দেখুন আমি তো সমস্তটাই আমার নিজের মতো করে নিজের। বসার স্টাইল, স্টিক হোল্ডিং কিভাবে ধরতে হবে, এই ম্যানকা, এই মিড, সন্তুরের তারের গেজকে আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ কি, মোটা এটাকে শততন্ত্রী বিনা করতে হবে, মাইহার ঘরানায় আলাপ যোগ ঝালা বাজাতে হবে, সেটা করতে গেলে একটা গম্ভীরতা দরকার ইনস্ট্রুমেন্টের। এইটা করেছি আমি। বড় বড় মিউজিশিয়ানদের সন্তোষ শুনতাম, আমার উপরে যারা আছেন ছিলেন তাদের সন্তোষ শুনতাম কি কারণে, যে ওই জিনিসগুলো বাজাবো না বলে। শেখবার লোকে তো ওইটা শোনে যে বাবা মুখের শুনতে হবে তবলাটা, উনি কি বাজাচ্ছেন, আমাকে এটা বাজাতে হবে। আমি ওইটা বাজাবো না বলে আমি শিখতাম। আমাকে প্রথম থেকেই আমার টার্গেট ছিল যে আমি একটা আলাদা স্টাইল বানাবো, যারা আমার স্টাইল ভালোবাসবে তারা আমার শ্রোতা হবে, আমার একটা আলাদা জনার হবে, আলাদা ঘরানা হবে, ঘরানা ইন দ্য সেন্স স্টাইল হবে একটা, সেইটা আমি খানিকটা করতে পেরেছি। আমার সমস্তটাই স্টাইলটাই সমস্ত আলাদা, কাঠি ধরা, কাঠি দেখতে, বাজনার ওয়েট, বাজনার সাইজ, বাজনার তারের গেজ, বাজানো স্টাইল, তারপরে এই যে মির করা, এই যে ম্যানকা করা, এগুলো সব এমনভাবে আমি করে দিয়েছি। এখন আমি বা আমার ছাত্ররা মোস্টলি বুঝতে পারবে যে তরুণ ভট্টাচার্যের ছাত্র। মানে আপনার নিজস্ব একটা আলাদা লেগেসি তৈরি করেছেন। করে দিয়েছি, ওইটা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এত বছরই বলছেন আপনি জার্নিতে, একদম। এইটাই আমার উদ্দেশ্য ছিল, এইটা আমি করেছি। আচ্ছা, আচ্ছা। তো শিল্পীরা প্রায়শই বলে থেকে থাকেন যে সন্তুরের যে ভীষণ একটা কোমল শ্রুতিমধুর সুর মানুষের মনের একদম গভীরতায় গিয়ে পৌঁছয়, ভীষণভাবে মানুষের মনকে ছুঁয়ে যায়। এইটার ব্যাপারে আপনি যদি আপনার বক্তব্যটা দেন। এটা আপনারা দেখবেন অনেক ফিল্মে সন্তুরের ব্যাকগ্রাউন্ড চলছে, আমারও অনেক ফিল্ম আছে এখানে। তো সন্তুরটা না খুব তাড়াতাড়ি মানুষের হৃদয়কে টাচ করতে পারে, এবং তাকে গান বাজনা জানতে হবে না। মানে আমি লিথুনিয়াতে, আমি পোল্যান্ডে গিয়ে দেখেছি মহিলার চোখে জল সন্তুরে, কি ভেবে ওনার হয়েছে সেটা বুঝতে পারছি না। তো এর তো কোনো ভাষা নেই, এক নম্বর মিউজিকে, আমাদের ক্লাসিক্যাল মিউজিকের তো কোনো ভাষা নেই, মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে। আর গানেরও যা ভাষায় গান হয় এখানে, বিদেশে তো কেউ অত বুঝতেই পারবে না, কি করে বুঝবে ওই ভাষা। তো আমি এটাকে বাজাবার চেষ্টা করি ওইভাবেই যে মানুষের সেন্টিমেন্টটাকে ধরে বাজাবার চেষ্টা করি। আমার এই বাজনার মধ্যে দুঃখের ছোঁয়া পাবেন আপনি, হ্যাঁ, আলাপে এমন এমন ফ্রেজ বাজাবো যেখানে মনটা খারাপ হয়ে যাচ্ছে, বা এমন রাগ বাজানো যায়, বা যে আনন্দর রাগেও আমি ওই আনন্দর রাগ দিয়ে আমি বাজানোর স্টাইল দিয়ে একটু প্যাথোস করতে পারবো বা পারি। তারপরে আনন্দ তো আছে এই ইনস্ট্রুমেন্টটা থেকে না, বাজলেই একটা মনে আনন্দ হবে। বলবে এই ঝর্ণা হচ্ছে, ওই ভেড়া চড়ছে, বাদিয়া, এসব এর সঙ্গে প্রকৃতি এবং মানুষের মনে খুব মানে কাছাকাছি আছে সাউন্ডটা, এবং রিল্যাক্সিং। হ্যাঁ, এবং মানুষের মনের মধ্যে রোমান্টিক দিকটাকে এটা বেশি কন্ট্রোল। এটা একটা কিছু বাজলি, আমি অনেক ফিল্মে ব্যাকগ্রাউন্ড বাজিয়েছি, আপনারা শুনবেন, বড় বড় ডাইরেক্টরের। তো সেইটা করে আরো আমার উপকার হয়েছে জীবনে, ছোটবেলায় বাজাতাম। তো উপকার এই জন্য হয়েছে যে কোন সিনার, কোন পরিস্থিতিতে কোন লাইনটা বাজালে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কাকে বলে? ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে অত আলাদাভাবে আমরা শুনি যে কি ব্যাকগ্রাউন্ড করলো শ্রীহরি, কিন্তু সাধারণ লোকেরা সিনেমা দেখতে দেখতে ব্যাকগ্রাউন্ডের কথা ভুলে যায়, সিনেমাটা গল্পে মন ঢুকে যায়। কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে সিনেমার যে সেন্টিমেন্ট যেটা চলছে সেটাকে এনহ্যান্স করা, টপিং, ওটাকে এমনভাবে এনহ্যান্স করে যে আরো দুঃখের সিন আরো দুঃখিত হয়ে যায়, আরো আনন্দের সিন আরো আনন্দিত হয়ে গেল। এই কারণেই তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজানো হয়। ওই কাজটা করে আমার কিন্তু এই ক্লাসিক্যাল জীবনে অনেক উন্নতি হয়েছে আমার বাজানোর দিক থেকে। তো ওই জন্য অনেক লোক বলেন যে এই তো লাইট মিউজিক বাজাচ্ছে, ফিল্মে বাজায়, নষ্ট হয়ে যাবে। আমার গুরুজিও বলতেন কোনো কিছু ফেলা যাবে না,
সব তোর কাজে লেগে যাবে। এই যে ফিল্মে কি হচ্ছে, আমাদের 4টে বারের মধ্যে একটা বাজিয়ে দিতে হচ্ছে, 4টে বারের মধ্যে একটা। সন্তুরে তো বড় পার্ট থাকে, কম থাকে, তো কম সময় লোককে ভালো লাগানো, এই ব্যাপারটাও আজকের দিন, এত দিন বাদে এই সময়টা এসছে যেখানে আমাকে প্রমাণ করতে হচ্ছে 1 ঘন্টার মধ্যে রাগটাকে বাজিয়ে লোকেদের ভালো লাগিয়ে আমাকে সব কিছু দেখিয়ে বেরিয়ে আসতে হবে। যেটা আগে আমরা কুমাদার সঙ্গে বাজাতাম 2 ঘন্টা, অনিন্দ্যদার সঙ্গে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রোগ্রাম হতো, একই রাগ। ও একটা ছন্দ নিচ্ছে, আচ্ছা ঠিক আছে ওই চলো, ঠিক আছে আমি একটা, তার আবার জবাবই বাজনা ছিল। এখন তো আমাদের এখন তো স্টেজে ওঠার আগে বলছে কমে গেছে। 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আর একটা 5 মিনিটে ছোট ধুন বাজালে ভালো হয়। আমি বললাম 5 মিনিটে ধুন হতে পারে, কিন্তু টিউনিং চেঞ্জ করতে অন্তত 15 মিনিট লাগবে, ওরে বাবা বাজাতে হবে। তো এরকম এখন দিন এসে গেছে, 1 ঘন্টার মধ্যে সব করো। কনসেন্ট্রেশন স্প্যানটা অনেক কমে গেছে তো মানুষের এখন। ঠিক আছে, ওটাতে কোনো ব্যাপার না, সবই হয়। সবই হয়। হুম তো বর্তমান যে জেনারেশন, হুম তাদের কাছে সন্তুর কতটা জনপ্রিয়? দেখুন, সন্তুর ইনস্ট্রুমেন্টটা তো বেশি পৌঁছয়নি বর্তমান জেনারেশনের কাছে, ওটা আমাদেরই দায়িত্ব। আমি বহুদিন ধরে যত স্পিক ব্যাকের প্রোগ্রাম করছি, সব জায়গায় গিয়ে আমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, বাজাচ্ছি, ওরা খুব ইন্টারেস্টেড হচ্ছে। স্কুলে যাই আমরা, আচ্ছা, স্কুলে কলেজে যাই, কলেজগুলো অন্যভাবে প্রেজেন্ট করি, স্কুলগুলো অন্যভাবে প্রেজেন্ট করি। প্রেজেন্টেশনটা সামনের লোকটা অনুযায়ী হতে হবে। আপনি যদি একটা 5 বছর ক্লাস 5-এ স্কুলে গিয়ে ডোবারল্যান্ডের মতো বাজাতে আরম্ভ করেন, সেখানে হবে না। ওটা ওদের মতো করতে হবে। আপনি যাকে খেতে দেবেন সে খাবারটা হজম করতে পারবে, বা সে কোন টাইপের খাবার ভালোবাসবে, সেইটা দেখে তাকে খাবারটা দিতে হবে। সেইটা আমি করি। আমার প্রচুর বাচ্চা ছেলে ফ্যান ফলোয়ার্স আছে, এবং অনেকের বাড়িতে আমার ছবি আছে তাদের। তারা সব ছবি, ওই বসে বসে ছবি আঁকছে, লিখছে, সাইন করাচ্ছে, বাড়িতে গিয়ে রাখছে, বাঁধিয়ে রাখছে। এটা অনেকের কাছে পৌঁছে গেছে, কিন্তু শেখাটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ এই ইনস্ট্রুমেন্ট দোকানে গেলে যেমন তবলা পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এইটা একটা প্রবলেম হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কতদিন আমি করতে পারি নেক্সট জেনারেশনকে। এইসব ছেলে বাজাচ্ছে, এরা তো দুর্দান্ত বাজায়। আয়ুষ লালা, বসে আছেন, আয়ুষ লালা এ বহুত ভালো বাজায় এবং অনেক কম্পিটিশানে জিতেছে। যাই হোক, অল্প সময় এরা সব রেডি হয়ে গেছে। তেমন নিজস্ব ইন্টারেস্ট হ্যাঁ, ভীষণভাবে। এটা তো ওই যে বলি আমি, পজিটিভ ড্রাগস 10 বছর কিন্তু নিতে হবে। এটা 10 বছর আপনি শিখুন, দেখবেন অ্যাডিক্টেড হয়ে গেছে, আর ছাড়তে পারছেন না। আমাকে যদি এখন বলা যায় যে আপনাকে এত কোটি টাকা দেবো, সন্তুরটা কাল থেকে বাজাতে পারবেন না, সেটা তো আমি মানবো না। এইটা হচ্ছে সেই জিনিস। অতএব এটা লেগে থাকতে হবে প্রথমে কিছু কিছু, তারপর ও আপনাকে টেনে দেবে। টেনে নেবে। তো আগামী দিনের পরিকল্পনা নিয়ে যদি একটু বলেন, এবং আমাদের দর্শকদের কি আগামী বলতে দিনে চান? আমি যেটা অলরেডি বললাম যে এই ইনস্ট্রুমেন্টটাকে বহুল পরিচালিত করতে হবে এবং নেক্সট জেনারেশনের মধ্যে করতে হবে। এবং পুরো ইন্ডিয়ানাইজড ভার্সন। হ্যাঁ, ইন্ডিয়ানাইজ সাততন্ত্রী বীণাকে ফেমাস করতে হবে। আচ্ছা এই কাজটা একটা বড় কাজ, এই কাজে আমি ব্রতী আছি। আচ্ছা। আর শুধু আমাদের দেশে না, আমি বিদেশেও এটা প্রসার করছি। বহু ইয়াং বাচ্চারা, আমার স্টুডেন্টস আছে, ছেলেপুলে আছে, এবং ওখানে অনেক প্রোগ্রাম করি। আমাকে যেতে হয়, অন্তত বছরে 3 বার যেতে হয়। গিয়ে আমি চেষ্টা করছি যে যেসব দেশে সন্তোষ জানেই না, সেখানেও আমি পৌঁছাবো। আর আমাদের দর্শকদের কি বলতে চান, যদি কিছু বলেন? আমি একটাই কথা বলতে চাইছি যে এই ক্লাসিক্যাল মিউজিক শেখা তো সবার পক্ষে সম্ভব নয়। কোথায় বাজনা, কোথায় শিখবে, কোথায় সময়, আর সবাইয়ের পক্ষে মিউজিশিয়ান হওয়া সম্ভব নয়, বা হতে হবে না। কারণ সবাই যদি মিউজিশিয়ান হয়, তাহলে টিচার কে হবে, ডাক্তার কে হবে, ব্রিজ কে বানাবে, ইঞ্জিনিয়ার কে হবে। কিন্তু সেই সময় এসে গেছে যখন আমাদের সবাইকে মিউজিক্যাল হতে হবে, হাসमुख হতে হবে, মিউজিক্যাল হতে হবে। আমরা বলি না, আরে এ তো বহুত সুরেলা আদমি হয়। সুরেলা আদমি মানে রেখেছে কি গান ভালো গায় না, তার মনটা সুরে ভরা, মনটা কোমল, মনটা নরম। তো এই সুরেলা হওয়ার জন্য, মানে মিউজিক্যাল হওয়ার জন্য, আমাদের এই মিউজিক, ইন্ডিয়ান মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আপনাদেরকে শুনতে হবে। দর্শকদের বলছি, আপনাদেরকে এটা সকালে তৈরি যখন হচ্ছে, আপনি স্কুল, কলেজ, অফিস যে যেখানে যাচ্ছে, ছোট্ট করে একটা
বিসমিল্লাহ খান সাহেবের ভৈরবী চালিয়ে দিলেন, ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব। ওটা শুনতে শুনতে আপনি রেডি হন। রাত্রিরে শোবার সময় একটা পণ্ডিত রবিশঙ্করজির একটা দরবারি কানাডা চালিয়ে দিন, দিয়ে শুনুন, মালকোষ চালিয়ে দিন, কোনো একটা রাগ চালিয়ে দিন, রাতের রাগ চালিয়ে দিন, দিয়ে শুয়ে পড়েন, যতক্ষণ শুনলেন। তো এইভাবে করলে কি হবে, কিছুদিনের মধ্যে আপনাকে ওইটা টানবে, এসেই আপনাকে বাড়িতে ঢুকেই ওটা চালাতে ইচ্ছে করবে। তো এটাতে অনেক কাজ হয়। আর যদি আমরা সবাই মিউজিক্যাল হয়ে যাই, হওয়া সম্ভব নয়, কিন্তু পুরো পৃথিবী যদি এরম হয় তাহলে তো এই যুদ্ধ হানাহানি সব বন্ধ হয়ে যাবে। উই ক্যান হ্যাভ এ বেটার ফিউচার পিসফুল ওয়ার্ল্ড। এই একটাই রাস্তা আছে, কারণ আমরা কখনো শুনিনি যে দুই মিউজিশিয়ান রাস্তায় লড়াই করছে। ঠিক ঠিক ঠিক। অনেক ধন্যবাদ Thank you, স্যার, sir. হ্যাঁ, Thank you. এবং অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, আমি হোলিস্টিক থেরাপিস্ট জুনেলি দাস। আজ সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্যের পদ্মশ্রী পেলেন এবং জজবাত 24 বাংলার পক্ষ থেকে তাকে সম্মান জানানো হলো। এবং এই অনুষ্ঠানে তিনি আমাদের জানালেন যে ছোটোবেলায় তিনি তার প্রথম প্রশিক্ষণ শুরু করেন তার বাবার কাছ থেকে এবং পরবর্তীকালে পণ্ডিত রবিশঙ্করজির কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। 2018 সালে ওনার ফার্স্ট নাটক একাডেমি অ্যাওয়ার্ডে উনি পুরস্কৃত হন।